নিউজ 18 বাংলা স্বাগত। নটার নিউজ রুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। একদিকে সামরিক প্রস্তুতি, অন্যদিকে কূটনৈতিক পথে উদ্যোগ নেওয়া হচ্ছে এই সমস্যা সমাধানের জন্য। মূলত ট্র্যাক টু ইনিশিয়েটিভ নিচ্ছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নরেন্দ্র মোদী সরকার। ইতিমধ্যে বেশ কিছু কূটনৈতিক উদ্যোগও নেওয়া হচ্ছে। প্রয়োজনে ভারতীয় সেনাকে সমঝে দেওয়ার একটা দায়িত্বও দেওয়া হয়েছে। और हमारे दिवंगत शहीद वीर जवानों के विषय में देश को इस बात का गर्व होगा कि वे मारते मारते मरे हैं। গালওয়ানে রক্তক্ষয়ী সংঘর্ষ। মঙ্গলবার দিনভর এ নিয়ে টু শব্দ করেনি মোদী সরকার। বুধবার সকালে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর নেতৃত্বে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বৈঠকে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ, 3 বাহিনীর প্রধান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বৈঠকের পরে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী টুইটে লেখেন, সেনাদের মৃত্যু বেদনাদায়ক। তারা সাহসিকতার পরিচয় দিয়েছেন। কর্তব্যে অবিচল থেকে তারা আত্মত্যাগ করেছেন। জীবন বাজি রেখেছেন সেনারা। এটাই ভারতীয় সেনার ঐতিহ্য। দেশ তাদের এই লড়াই, আত্মত্যাগ ভুলবে না। এই বৈঠকে স্থির হয় ভারতীয় সেনাকে পরিস্থিতি মোকাবিলায় পুরো ক্ষমতা দেওয়া হবে। বাড়তি সরঞ্জাম ও রসদ পাঠানোর নির্দেশ। কমান্ডিং অফিসারদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে। যে কোনো পরিস্থিতিতে সেনাকে তৈরি থাকার নির্দেশ। গালওয়ান নিয়ে কেন্দ্রের তরফে এটাই প্রথম বার্তা। এরপরে চীন পরিস্থিতি নিয়ে দেশবাসীর সামনে আসেন প্রধানমন্ত্রী। त्याग और तितिक्षा हमारे राष्ट्रीय चरित्र का हिस्सा है, लेकिन साथ ही विक्रम और वीरता भी उतना ही हमारे देश के चरित्र का हिस्सा है। मैं देश को भरोसा दिलाना चाहता हूं, हमारे जवानों का बलिदान व्यर्थ नहीं जाएगा और हमारे दिवंगत शहीद वीर जवानों के विषय में देश को इस बात का गर्व होगा कि वे मारते मारते मरे हैं। চীন পরিস্থিতি নিয়ে আগামী 19শে জুন সর্বদল বৈঠক ডেকেছে কেন্দ্র। বিরোধীদের লাগাতার দাবির মুখেই কেন্দ্রের এই সিদ্ধান্ত। কূটনৈতিক পথে সমাধান সূত্র খুঁজতে বিদেশ মন্ত্রকও সমান তৎপর। ফোনে চীনা বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেন ভারতের বিদেশমন্ত্রী। তারপরে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, গালওয়ানে চীনের অবৈধ নির্মাণ ভাঙাকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। ভারতের এলাকায় অনুপ্রবেশের চেষ্টা হয়েছে, অথচ ভারত চীন দুদেশই তেমন কিছু করবে না বলে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে আরো দায়িত্বশীল হতে হবে। শি জিনপিং প্রশাসনও পাল্টা চাপ দিচ্ছে। তাৎপর্যপূর্ণভাবে বুধবারই ভারতকে নিশানা করেছে চীন। গালওয়ান সহ গোটা উপত্যকা চীনের ভূখণ্ড। ভারত অনুপ্রবেশ করাতেই সমস্যা হয়েছে। চীন আর নতুন করে সংঘর্ষ চায় না, তবে ভারতকে চীনের এলাকা ছাড়তে হবে। নরমে গরমে দুপক্ষই বুঝিয়ে দিচ্ছে, সংঘর্ষ এড়িয়ে চলাটাই এখন প্রায়োরিটি। নিউজ 18 বাংলা। প্রয়োজন হলে চীনের সেনাকে সমঝে দিতে হবে। ভারতীয় সেনাকে এরকমই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব দেওয়া হয়েছে। আজ সকাল থেকে ঠিক কি আপডেট হলো, আমাদের সঙ্গে রয়েছেন সিএনএন নিউজ 18 সিনিয়র এডিটর পলিটিক্স পল্লবী ঘোষ। পল্লবী, আজ সকালে আমরা দেখলাম প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হলো, সেখানে কি হলো এবং শেষে গিয়ে দুদেশের বিদেশ মন্ত্রীর বৈঠক আলোচনা হয়, ফোনে কথাবার্তা হয়, সেখান থেকেই বা কি নির্যাস বেরোলো? দেখেন, সকাল থেকে অনেক মিটিং হয়েছে। সব থেকে প্রথমে সকাল 10টা সাড়ে 10টা নাগাদ রক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর অফিসে একটা মিটিং হলো, যেখানে 3টে সার্ভিস চিফ, আর্মি, নেভি, এয়ারফোর্স ও 3জনের ডাকা হয়। তারপরে আমাদের কাছে এই খবরটা আসলো যে রাজনাথ সিং এদের একদম ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছে। মানে একটা এসওপি হয়, একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার হয়, যে যখন দুটো আর্মিরা সামনে যোগাযোগ করে বা সামনে দাঁড়িয়ে থাকে, আর এই কনটেক্সটে আমি চায়নার ইন্ডিয়ান আর্মির কথা বলছি, তাহলে একটা প্রসিজার অ্যাডপ্ট করা হয়, কেউ কারোর উপরে অ্যাটাক করবে না, এই জন্য নিহত্যা যাবে। আর সেটাই হয়েছিল কর্নেল বাবুর সঙ্গে, সন্তোষ বাবুর সঙ্গে, যে উনি কথাবার্তা বলতে গেছিলেন, কিন্তু চায়না আনপ্রোভোক অ্যাটাক করলেন, তখন ওখানটায় মার্টারডামও হয়। তাছাড়া গুলিটা আরো সোলজারদের সাথে হয়। এখন বলা হয়েছে পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট থেকে তরফ থেকে যে তোমাদের কোনো এসওপি ফলো করার দরকার নেই। যদি তোমাদের মনে হয় যে সন্দেহ হয় যে চাইনিজ তোমাদের উপরে অ্যাটাক করছে, তাই তোমরা আগে যে অ্যাটাক করবো। এটা সব থেকে প্রথম বড় খবর সকালে আসলো। তারপরে
প্রধানমন্ত্রীর একটা মিটিং হওয়ার কথা 3টের সময় রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে। মিটিংটা ছিল কোভিড-19 এর উপরে, লেকিন প্রধানমন্ত্রী মিটিংটা শুরু করলেন এই ইনসিডেন্ট উপরে নিয়ে। আর উনি দুটো স্পষ্ট বড় কথা বললেন। প্রথম হচ্ছে আমরা পিস লাভ চাই, যে আমরা সবাই মিলেমিশে থাকি, কিন্তু আরেকটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে কি ইন্ডিয়া চুপ থাকতে পারবে না। উনি একটা ইশারা ও সংকেত দিয়ে দিলেন যে যদি দরকার হয় তাহলে ইন্ডিয়া অ্যাটাক করতে পারবে। তারপরে আমাদের কাছে খবর আসলো যে জয়শঙ্করের মিটিং ওনার চাইনিজ কাউন্টার পার্টের সাথে হলো, আর সেই মিটিং এ অনেক ইম্পর্টেন্ট খবর আসলো। সব থেকে বড় খবর ছিল যে ইন্ডিয়া চায় কি একটা ডিএসকেলেশন হোক। চাইনিজরা ওই কমিটমেন্ট দিয়েছে কি ওরা ডিএসকেলেট করবে। তারপর এখন কি হয়, ডিপ্লোম্যাটিক কি কথাবার্তা হয়, আমার মনে 1-2 দিন আমরা আরো ভালো মতন জানতে পারবো। ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের সিএনএ নিউজ 18 এর সিনিয়র এডিটর পলিটিক্স পল্লবী ঘোষের সঙ্গে। চীনের প্রতিশ্রুতি ভঙ্গ, পয়েন্ট 14, সেই পয়েন্ট 14-এ নিজেদের তাঁবু ছেড়ে চলে গিয়েছিল চীন। ফিরে আসে তারা, আবারও অবৈধ তাঁবু করতে থাকে। আর তখনই ভারতীয় সেনারা সেখানে গিয়ে পৌঁছলে সেটাতে বাধা দিলে শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। চীনা সেনার আগ্রাসন, প্রতিশ্রুতি ভঙ্গ, এর জেরেই গালওয়ানে ভারত চীন রক্তক্ষয়ী সংঘর্ষ। গালওয়ানে পয়েন্ট 14-তে চীনার আগ্রাসনের যোগ্য জবাব দেয় ভারতীয় সেনা। তারপরই ভারতীয় সেনার ওপর হামলা পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ। গালওয়ানে পয়েন্ট 14, গালওয়ানের মধ্যে উচ্চতম পয়েন্ট। বহুদিন ধরেই চীনের সেনার নজরে এই এলাকা। পয়েন্ট 14-তে ভারতীয় এলাকা দখল করেছিল চীনা সেনা। তাঁবু খাটিয়েছিল কয়েকশো চীনা পিএলএ সদস্য। গত 6 জুন সেনা স্তরে বৈঠকের পর দুপক্ষই সেনা সরানোর সিদ্ধান্ত নেয়। সেখানেই সিদ্ধান্ত হয় পয়েন্ট 14 সহ 14টি জায়গা থেকে সরবে চীনা সৈন্য। কিন্তু পয়েন্ট 14 ছেড়ে চলে গেলেও ফিরে আসে চীনা সৈন্য। আগের জায়গাতেই নতুন করে ঘাঁটি তৈরির প্রস্তুতি শুরু করে। পয়েন্ট 14-তে চীনের তাঁবু পোড়াতে শুরু করে ভারতীয় সেনা। তখনই ভারতীয় সেনার ওপর হামলা চীনা সেনার। ধারালো অস্ত্র নিয়ে হামলা করে পিএলএ। ওই জায়গাতে চাইনিজদের সঙ্গে ডিএসকেলেশনে যে কথাবার্তা চলছিল, সেই কথাবার্তাটা কতটা এগিয়েছে বা অন গ্রাউন্ড কতটা এগিয়েছে সেটা দেখার জন্য হয়তো 16 বিহারের কমান্ডিং অফিসার তার সঙ্গে সৈন্য নিচে গিয়েছিল চেক করতে, যেখানে গিয়ে এই সংঘর্ষটা বাঁধে। তার মানে এটা বোঝা গেছে যে চাইনিজরা সেই টাইমে এমন একটা ব্যাকস্ট্যাবিং করেছে যে আমরা সেই সময় অফ দ্য কাফ ধরা পড়েছিলাম। সো দ্যাট ইজ দ্য রিজন এই জিনিসটা ওখানে হয়েছে। সেনা সূত্রে খবর, গালওয়ানের কাছেই বিপুল সংখ্যক সেনা মজুত করেছে চীন। ফলে বাড়তি সেনা নিয়েই হামলা চালায় লাল ফৌজ। পাল্টা মার দেয় ভারতীয় সেনা। বেশ কিছুক্ষণ ধরে চলে রক্তক্ষয়ী সংঘর্ষ। নিহত ও আহত সেনাদের কপ্টারে তুলে নিয়ে যায় পিপলস লিবারেশন আর্মি। ভারতীয় সেনা সূত্রে খবর, সংঘর্ষের পর পয়েন্ট 14 ফের ভারতের দখলে। কোনো মতেই সেখানে চীনা আগ্রাসন সহ্য করা হবে না। নিউজ 18 বাংলা। চুক্তি নিয়ম কোনো কিছুরই তোয়াক্কা করেনি পিপলস লিবারেশন আর্মি। ভারী এবং ভোতা অস্ত্র দিয়ে ভারতীয় সেনার উপর হামলা চালায়। হঠাৎ করে এই হামলায় ভারতীয় সেনা তৈরিও ছিলেন না। ভারী এবং ভোতা অস্ত্রের আঘাতে 16 ভারতীয় সেনার মৃত্যু হয়েছে, 4 জনের নদীতে পড়ে মৃত্যু হয়। চীনের হাতে জমের অস্ত্র, ভোতা অস্ত্র দিয়ে আঘাত। ভারতীয় সেনার ওপর হামলা চীনের। যেখানে শুধু হাতাহাতি হওয়ার কথা, সেখানে ভোতা ও প্রাণঘাতী অস্ত্র নিয়ে হামলা চালায় পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ। চীনের এই জঘন্য হামলার জন্য একেবারেই তৈরি ছিল না ভারতীয় সেনা। চীনের হাতে জমের অস্ত্র, লাঠির ওপর ধাতুর পাত, চারদিকে কাটা দেওয়া। কাউকে আঘাত করলে মৃত্যু অনেকটাই নিশ্চিত। ভারতীয় সেনার মোকাবিলায় এই ধরনের অস্ত্রই আপাতত চীনের হাতিয়ার। সোমবারও এই ধরনের অস্ত্র নিয়েই হামলা চলে। ভোতা অস্ত্রের আঘাতে শহীদ। ভোতা অস্ত্রের আঘাতে 16 জওয়ান শহীদ। নদীতে পড়ে শহীদ 4 জওয়ান। সেনাকর্তারা বলছেন, ভারতীয় সেনার সঙ্গে মুখোমুখি লড়াইয়ে এঁটে ওঠা কঠিন বুঝেই এই চোরাগোপ্তা কৌশল। গেমস খেলতে খেলতে কেউ কখনো ডার্টি গেমস খেলে না। চাইনিজ দেখায় ডার্টি গেমস খেলেছে। ইনফ্যাক্ট
সিঙ্গাপুর এলাকায় আবার একটু হাতের ঘুষি চলেছিল, তখন ওরা এনেছিল লোহার রডের উপরে পেরেক ওয়েল্ড করা একটা জিনিস, সেই দিয়ে মেরেছিল। আমাদের বেশ 15-16 জন ক্যাজুয়ালিটি হয়েছিল, মানে তাদের আঘাত লেগেছিল, কোনো ফেটাল ক্যাজুয়ালিটি হয়নি, কেউ মারা যায়নি। এদের সঙ্গে কিন্তু উইদাউট ওয়েপন্স চলছিল। এখন আমাদের গেমস প্ল্যানটা চেঞ্জ করতেই হবে। চায়না এখন এই ব্যবস্থা করেছে, লাঠি নিয়ে, পেরেক লাগানো একটা রড নিয়ে, এইসব নিয়ে আমাদের অ্যাটাক করেছে। তার মানে এখন ওরা স্কোপ অফ কনফ্লিক্টটা খুব বাড়িয়ে দিয়েছে। চায়না যে এরকম মানে রেসপন্স দিয়েছে, ইন্ডিয়া চুপচাপ থাকবে না। ইন্ডিয়ার কাছেও অপশনস আছে এর জবাব দেওয়ার। ভারত চীন সীমান্তে দুপক্ষের কেউই গুলিগোলা ব্যবহার করবে না। বহু বছর ধরে দুদেশের মধ্যে এই চুক্তি। 1993 সালে এতে আরও একটি ধারা যোগ হয়, যেখানে বলা হয় প্রাণঘাতী কোনো অস্ত্র ব্যবহার করবে না দুদেশের সেনা। সেই চুক্তি ভেঙেই হামলা চালাচ্ছে পিপলস লিবারেশন আর্মি। যদিও প্রাক্তন সেনাকর্তা জানাচ্ছেন চীনের এই হঠকারিতার ফল মারাত্মক। 62, 67 আর 2020 এক নয়, মাঝখানে অনেক বছর পেরিয়ে গেছে। ভারতবর্ষ অনেক শক্তিশালী। আজ যদি চীন ভারতকে আক্রমণ করার সাহস দেখায়, তাহলে তারা আমাদের পাশে এসে দাঁড়াবে। একটি সূত্র জানাচ্ছে ভারতীয় সেনার চোখ লক্ষ্য করে পাথর ছোড়া বা মাথায় আঘাত করার নির্দেশ পেয়েছে পিপলস লিবারেশন আর্মি। সে কথা মাথায় রেখে এবার সেনাও পাল্টা রণকৌশল সাজাচ্ছে। নিউজ 18 বাংলা। কুরুক্ষেত্রের নাম গালওয়ান। ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে? গালওয়ান উপত্যকার এই মুহূর্তে অবস্থাই বা কি তা জানবো। আমাদের সঙ্গে নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক দাশগুপ্ত। কৌশিক, ঠিক কি অবস্থা রয়েছে এখন এবং কি দেখা দিচ্ছে, কি ছবি ধরা পড়ছে? দেখো, আমরা যেটা দেখাচ্ছি সকাল থেকেই, যে কুরুক্ষেত্রের নাম গালওয়ান। গালওয়ান এমন একটা উপত্যকা, পূর্ব লাদাখে এই উপত্যকাটি রয়েছে। সেইখানে কিন্তু প্রায় 15,000 ফুট উপরে একটা উচ্চতায় এই উপত্যকাটা। সেখানেই কিন্তু গত 15ই মে মাসের শুরু থেকে ভারত এবং চীন একেবারে মুখোমুখি। এবং এই গালওয়ান উপত্যকাতেই ভারত এবং চীনা সেনার হাতাহাতি হয়, রক্তক্ষয়ী সংঘর্ষ হয়, যেখানে 20 জন ভারতীয় সেনা নিহত হয়েছেন, প্রাণ হারিয়েছেন, শহীদ হয়েছেন। আমরা যদি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে দেখাই, তাহলে বেশ কিছু গালওয়ান উপত্যকারই আমরা বেশ কিছু ছবি দেখতে পাবো। যেমন এই দেখো, এটা হচ্ছে কাশ্মীরের লাদাখ। এই লাদাখের পূর্ব দিকে এই হচ্ছে গালওয়ান উপত্যকা। এই গালওয়ান উপত্যকার একদিকে হচ্ছে চীন, আকসাই চীন, যা 1962 সালের পর থেকে চীনের দখলে, আর এদিকটা হচ্ছে ভারত। এই চীন আর ভারতের সেনা এই যে নিয়ন্ত্রণ রেখা, এখানে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা, এইখানে এতদিন ধরে চোখে চোখ রেখে দাঁড়িয়েছিল। তারপর ক্রমশ উত্তেজনা বাড়ে, সংঘাতের আবহ তৈরি হয়। সেই সংঘাত যাতে কমানো যায় সেই চেষ্টা হয়। তারই মাঝে সোমবারের সেই সংঘর্ষ, প্রাণঘাতী সংঘর্ষ, যাতে দুই দেশেরই একাধিক সেনার মৃত্যু হয়েছে। এই হচ্ছে গালওয়ান ভ্যালি। আমরা যদি আরও পরের প্লেটে দেখতে পাবো, আমরা এই হচ্ছে গালওয়ান উপত্যকা। এই পার্টিকুলার এই জায়গাটা হচ্ছে, এইখানেই সংঘর্ষটা ঘটে, সংঘর্ষের ঘটনা। সেটা হচ্ছে PP-14, অর্থাৎ পেট্রোলিং পয়েন্ট 14। এই ছবিটা যদি ভালো করে দেখো, এই হচ্ছে শায়ক নদী, এইখান থেকে চলে গেছে শায়ক নদী, আর এটা হচ্ছে গালওয়ান নদী। এই দুটো নদী যেখানে এসে মিশেছে, সেইখানেই হচ্ছে পেট্রোলিং পয়েন্ট 14। এই জায়গাটাতেই এইটা হচ্ছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা। এদিকে হচ্ছে চীন, এদিকে হচ্ছে ভারত। এই প্রকৃত নিয়ন্ত্রণ রেখার এই যে দুটো নদী যেখানে মিশেছে, সেইখানে পেট্রোলিং পয়েন্ট 14। এর কাছেই চীন বেশ কিছু তাঁবু তৈরি করে থাকতে শুরু করেছিল। চীনা সেনারা ঘাঁটি গেড়েছিল। সেইখানে চীনা সেনারা এখনও আছে কিনা সেটা দেখতে, তারা সেখান থেকে সরে গেছে কিনা সেটা দেখতে ভারতীয় সেনারা সেটাই দেখতে গেছিল, এবং তখনই তাদের উপর হামলা চালানো হয়। সংঘর্ষ বাধে, রক্তক্ষয়ী সংঘর্ষ, যাতে ভারতীয় সেনা 20 জন ভারতীয় সেনা শহীদ হন। এর পরের প্লেটে আরও আমরা স্পষ্ট করে দেখতে পাচ্ছি, এই জায়গাটা হচ্ছে গালওয়ান উপত্যকা, এই গালওয়ান নদী, এই যে হচ্ছে PP-14, অর্থাৎ পেট্রোলিং পয়েন্ট 14। এই হচ্ছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা। এই দিকটা হচ্ছে চীন, এদিকটা হচ্ছে ভারত। এই প্রকৃত নিয়ন্ত্রণ রেখাতেই এতদিন ধরে মুখোমুখি দাঁড়িয়েছিল এদিকে ভারতীয় সেনা, এদিকে চীনা সেনা। সেইখানেই সংঘাতের আবহ তৈরি হয়। এবার PP-14 কাছে চীন যেহেতু ঘাঁটি গেড়েছে, ভারত সেখানে গেছিল,
যাতে চীন সেখানে ভারতীয় ভূখণ্ডের মধ্যে যাতে চীন কোনোভাবেই তা ঘাঁটি কাটতে না পারে সেটা নিশ্চিত করতেই ভারতীয় সেনা সেখানে নজরদারি চালাতে যায়, তখনই কিন্তু চীনা সেনা হামলা চালায়। পরের প্লেটে এটা একেবারে স্যাটেলাইট পিকচার, গোটা টেরেনটা এখানে দেখা যাচ্ছে। একদিকে শায়ক নদী রয়েছে, একদিকে গালোয়ান নদী রয়েছে। এই শায়ক আর গালোয়ান যেখানে মিশেছে সেইখানটাতেই কিন্তু ঘটনাটা ঘটে। পেট্রোলিং পয়েন্ট 14 একেবারে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার একেবারে ধারে, সেইখানেই সংঘর্ষের ঘটনাটি ঘটে। একটা একদম পূর্ব লাদাখ, এই জায়গাটা পূর্ব লাদাখের 15,000 ফুট উচ্চতায় গালোয়ান উপত্যকা রয়েছে। সেই গালোয়ান উপত্যকা একেবারে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার একেবারে গা ঘেঁষে গালোয়ান উপত্যকা, এবং গালোয়ান উপত্যকা স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই গালোয়ান উপত্যকা দিয়ে এমন একটা রাস্তা গেছে যেটা হচ্ছে ডিএসডিবিও রোড। সেই রাস্তাটা চলে গেছে কারাকোরাম পাস হয়ে একেবারে সিয়াচেন অবধি, এবং এই রাস্তাটা ভারত তৈরি করেছে বলেই কিন্তু চীনের এত গোঁসা, কারণ এই রাস্তা তৈরি করার ফলে এই পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার আশেপাশে যেসব দুর্গম এবং প্রত্যন্ত এলাকায় ভারতীয় সেনাকে যেতে বেগ পেতে হতো, এই রাস্তাটা তৈরি করার ফলে ভারতীয় সেনারা সেখানে সহজেই চলে যেতে পারবে। এবং সিয়াচেনের মতো একটা জায়গা, অতি গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে ভারতীয় সেনাদের হাতে রসদ তুলে দেওয়াটাই একটা কঠিন হয়ে দাঁড়ায়, এই রাস্তা ধরে কিন্তু ভারতীয় সেনা সেখানেও পৌঁছে যেতে পারবে। এইটা চীন দেখার পর থেকেই কিন্তু চীনের রক্তচাপ বাড়তে থাকে, এবং তারপর থেকেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর একটা উত্তেজনার আবহ তৈরি হয়, সংঘাতের আবহ তৈরি হয়। এই হচ্ছে শায়ক নদী। আমরা যদি আরো এই যে নীল জায়গাটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে শায়ক নদী। এইখানেই হচ্ছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা। এই প্রকৃত নিয়ন্ত্রণ রেখার এদিকটা হচ্ছে চীন, এদিকটা হচ্ছে চীন, আর এই দিকে হচ্ছে ভারত, এই দিকে ভারত। এই প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় মুখোমুখি রয়েছে চীন আর ভারত। একেবারে ভারতীয় সেনা এতদিন ধরে মুখোমুখি দাঁড়িয়েছিল, চোখে চোখ রেখে, সংঘাতের আবহ। তারপরই এই জায়গাতেই সংঘর্ষটা বাধে, গালোয়ান উপত্যকায়। এই যে ছোট ছোট বিন্দুর মতো দেখা যাচ্ছে এখানে, এখানে স্পষ্ট করে দেখা যাচ্ছে না, এটা আরও পরের প্লেটে আমরা আরও জুম করে দেখাবো। এই বিন্দুগুলোই হচ্ছে চীনা সেনার বাংকার। সেখানে তারা ট্যাঙ্ক বাংকার নিয়ে একেবারে প্রস্তুত হয়ে রয়েছিল। বেশ কয়েকদিন ধরেই তারা ক্রমশ সেখানে চীনা সেনার সংখ্যা বাড়ছিল। এমন একটি জায়গায় গালোয়ান, যেখানে কিন্তু ভারত এবং চীনের সেইভাবে কোনোদিনই সেরকম বিবাদ হয়নি, কিন্তু এই গালোয়ান স্ট্র্যাটেজিক্যালি এখন এতটাই ইম্পর্টেন্ট হয়ে গেছে যে চীন টার্গেট করেছে সরাসরি একদম গালোয়ানকে, এবং সেখানেই সেই জন্য সবচেয়ে বেশি চীনা সেনা সেখানেই মোতায়েন করা হয়। পরের প্লেটে আমরা পরের প্লেটে যাব, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখছি, এবং আমরা পরের প্লেটটা দেখব। দেখো, এটা প্ল্যানেট ল্যাবসের স্যাটেলাইট পিকচার। প্ল্যানেট ল্যাবস এমন একটি সংস্থা যাদের তোলা স্যাটেলাইট পিকচার কিন্তু সারা পৃথিবীতে মান্যতা পায়। এই ছবিটায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে চীনা যে বাংকারগুলো রয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে, এই যে ছোট ছোট স্পটগুলো রয়েছে, এইটা হচ্ছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা। এই দিকটা হচ্ছে চীন আর এই দিকটা হচ্ছে ভারত। এতদিন ধরে কি ছিল, এতদিন ধরে এই ভারত আর চীন একেবারে মুখোমুখি দাঁড়িয়েছিল এই প্রকৃত নিয়ন্ত্রণ রেখার। এদিকে চীন দাঁড়িয়েছিল, এদিকে ভারত দাঁড়িয়েছিল। শুধু দাঁড়িয়ে থাকেনি, চীন কিন্তু ক্রমশ তাদের সেখানে সেনার সংখ্যা বাড়িয়েছে, এবং বাংকার নিয়ে এই যে ছোট ছোট স্পটগুলো যেটা দেখা যাচ্ছে স্যাটেলাইট পিকচারে, সেইগুলো কিন্তু চীনের সব বাংকার এবং ট্রাক, পরের পর সারি দিয়ে দিয়ে কয়েক কিলোমিটার পর্যন্ত ট্রাক রয়েছে। এদিকে যেটা দেখার পর ভারতীয় সেনাও কিন্তু ক্রমশ সীমান্ত নিয়ন্ত্রণ রেখার কাছে দিনের পর দিন ভারতীয় সেনার মোতায়েনটাও কিন্তু সংখ্যাতেও বাড়ানো হয়েছে ভারতীয় সেনা। এই সংঘাতের আবহই চলছিল এতদিন ধরে, যা গত সোমবার রক্তক্ষয়ী সংঘর্ষের আকার নেয়। পরের প্লেট, আমরা পরের প্লেটটা দেখব, এবং সেখানেও ঠিক কি পরের প্লেটে দেখব যে ঠিক কি অবস্থা রয়েছে। হ্যাঁ, এই সেই পয়েন্ট 14, যে কথাটা আগের প্লেটে আমরা দেখালাম, পেট্রোলিং পয়েন্ট 14, অর্থাৎ গালোয়ান যে উপত্যকা রয়েছে সেখানে নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় ভূখণ্ডের মধ্যে পেট্রোলিং পয়েন্ট 14-এ কিন্তু চীন ঘাঁটি গেড়েছিল। চীন বেশ কয়েকটা তাঁবু তৈরি করে সেখানে চীনা সেনা ছিল, এবং এটা কিন্তু ভারতীয় সেনার দাবি, ভারতীয় সেনা সূত্রে এটা দাবি করা হচ্ছে, এটা কিন্তু প্রকৃত নিয়ন্ত্রণ রেখার এপারে
অর্থাৎ সীমান্ত লঙ্ঘন, সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে কিন্তু চীন এই দেশে এসছে, ভারতীয় ভূখণ্ডের মধ্যে তারা তাঁবু গেড়েছিল, ঘাঁটি গেড়েছিল। সেই ঘাঁটিতে চীন সেনা রয়েছে কিনা, চীনা সেনা, সেটাই দেখতে যান ভারতীয় সেনারা সোমবার। কোন সময় দেখতে যান? একদিকে তখন ভারত এবং চীনের শীর্ষ সামরিক আধিকারিকদের, কর্তাদের মধ্যে বৈঠক হচ্ছে, মিটিং হচ্ছে, যাতে বরফটা গলে, যাতে সংঘাতের আবহটা আর না থাকে। ঠিক সেই সময় ভারতীয় বেশ কয়েকজন সেনা আধিকারিক, সেনা এবং সেনা জওয়ান তারা দেখতে যান যে এই যে PP-14 যেটা রয়েছে, পেট্রোলিং পয়েন্ট 14-এর কাছে চীনের যে তাঁবু, সেখানে আদৌ কোনো চীনা সেনা আছে কিনা। সেইটা দেখতে গিয়ে তারা দেখেন হ্যাঁ, সেখানে চীনা সেনা রয়েছে এবং অবৈধভাবে তারা তাঁবুকা তৈরি করে ঘাঁটি গেড়েছে সেখানে। তখনই তারা এই চীনা সেনার যে তাঁবু, সেগুলো কিন্তু আগুনে পুড়িয়ে দেন। যেই ভারতীয় সেনা এই পদক্ষেপটা করে, সঙ্গে সঙ্গে চীনা সেনারা তখন একটু উঁচু জায়গায় ছিল, সঙ্গে সঙ্গে তারা দলে দলে নেমে আসে এবং শুরু করে হামলা। সেই হামলায় কিন্তু একটা রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয় এবং সেখানেই 20 জন ভারতীয় সেনার শহীদ হতে হয় চীনা সেনার হামলায়, যেটা কিন্তু 1975 সালের পর চীনের হামলায় ভারতীয় সেনার মৃত্যু, এরকম ঘটনা কিন্তু ঘটলো 45 বছর পর। লাস্ট ঘটেছিল 1975 সালে, সেটা হয়েছিল অরুণাচল প্রদেশে। সেখানে অসম রাইফেলসের 4 জন সেনা শহীদ হয়েছিলেন। এবার কিন্তু 20 জন সেনা শহীদ হলেন এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা এখানে কিন্তু কোনো গোলাগুলি চলেনি, শুধুমাত্র হাতাহাতি, দুই দেশের সেনার মধ্যে হাতাহাতি, তাতেই কিন্তু 20 জন সেনা শহীদ হলেন ভারতের। একদম, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি কৌশিক দাশগুপ্তের সঙ্গে। This is not your area.